আসসালামু আলাইকুম। যেহেতু অফলাইন ভিডিও করি না আমি, লাইভেই আসি। সো গভীর রাত হলেও সমস্যা না, হয়তো সেটা অফলাইন হিসাবে পাওয়া যাবে অনলাইন শেষ হওয়ার পর, লাইভ শেষ হওয়ার পর। আমি একটা উপরে ২টা ক্যাপশন দিয়েছি। কিছু ড্রাগের বা ট্যাবলেটের মতো ছবি দেখা যাচ্ছে। এটি একটি মাদক। এটিকে লোকাল ভাষায় ইয়াবা হিসাবে সবাই চিনে। তো ইয়াবার কেমিক্যাল কম্পোজিশন সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে যে ম্যাথামফেটামিন একটি কেমিক্যাল আছে। এই ম্যাথামফেটামিনটা এটা মেডিকেল সায়েন্সে বা মেডিকেলে এটি ওষুধ হিসাবে ব্যবহার হয়। এটি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকাতে সেটা অনুমোদিত। তবে এটা খুবই হাই গ্রেডেড মেডিসিন। এই ম্যাথামফেটামিন এটা বিশেষ করে স্থূল বা মোটা আকৃতির মানুষগুলো যখন বিভিন্ন অসুখে আক্রান্ত হয়, তখন তাদের লাস্ট ট্রিটমেন্টের জন্য এই ম্যাথামফেটামিনটা প্রয়োগ করা হয়। তো এই ম্যাথামফেটামিন এটা তখনই প্রয়োগ করা হয় একজন একদম রোগীর যখন শেষ পর্যায়ে, তখন এটাকে পাগলের ওষুধও বলে। তো ইয়াবা শব্দটি থাই, এই শব্দের বাংলা অর্থ দাঁড়ায় পাগলের ওষুধ। আমি আজকে জাস্ট একটা স্ক্রিপ্ট আকারে করে নিলাম এআই থেকে হেল্প নিয়ে। তো সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ওষুধটি পাওয়া যায় এবং এটির উৎস হিসেবে দেখানো হচ্ছে মিয়ানমারে। মিয়ানমারে বিভিন্ন অবৈধ পরীক্ষাগারে এটি তৈরি করা হয়। বৈধ পরীক্ষাগার না, অবৈধ পরীক্ষাগারে, যেখানে কোনো মান নিয়ন্ত্রণ করা হয় না। বিশেষ করে বাংলাদেশ, থাইল্যান্ড এবং এই অঞ্চলগুলোতে এটা সাপ্লাই দেওয়ার জন্য তারা এই ওষুধটা তৈরি করে। ম্যাথামফেটামিন থাকে আপনার 20 থেকে 30%, আর 70 থেকে বা 60 থেকে 70% থাকে আপনার ক্যাফেইন নামক একটি পদার্থ। এটি সবাই এখানে চিনে, ক্যাফেইন সাথে সবাই পরিচিত। কিন্তু ম্যাথামফেটামিন যেটা বলছিলাম, এই ড্রাগটি তারা সেটা অবৈধভাবে তৈরি করে এই অঞ্চলগুলোতে তারা সাপ্লাই করে। এই ওষুধটি উপরে যেটি পিক দেখা যাচ্ছে বা ড্রাগটা দেখা যাচ্ছে, এটা 6 mm এর মতো হয় সাইজে, জাস্ট এজ এ গ্যাস্ট্রিকের ট্যাবলেটের মতো। যেমন ভ্যাকসিন করে একটা গ্যাস্ট্রিকের ওষুধ ছিল, ইয়ামাডিন নামে ছিল, ফ্যামোটিডিন গ্রুপের। বর্তমানে হয়তো সেটা আছে কিনা জানি না, ঠিক ওরকমই দেখতে। এই ওষুধগুলোর গায়ে, এই ইয়াবা ট্যাবলেটগুলোর গায়ে, যেটা এআই থেকে জানা যাচ্ছে, সরাসরি তো আমাদের দেখার কোনো স্কোপ নাই। তো ওটাতে আপনার আর এবং WY এই ধরনের দুটি শব্দ অঙ্কিত থাকে। এখন কথা হচ্ছে, এই ড্রাগটা কারা নিচ্ছে? যারা নিচ্ছে তারা নিচ্ছে। এখন এই ড্রাগটা নেবার ফলে যে শরীরে কার্যক্রিয়াটা হয়, এটি আমি অনেকটা দেখলাম যে 4টা যে শব্দ পেলাম, ওই শব্দগুলোকে আমি একটু মিলিয়ে দেখলাম যে আসলে এগুলা, এই ওষুধটা যুদ্ধক্ষেত্রে সৈন্যদের জন্য হয়তো ব্যবহার হবার কথা, কিন্তু ওটা এআই থেকে আমি সেরকম পাইনি, জানতে পারিনি। বলা হচ্ছে এই ওষুধটা তীব্র শক্তি, অর্থাৎ খুব এনার্জি বুস্ট করে হেলথে এটা নেবার পরে। তারপর উচ্ছ্বাসের অনুভূতি, অর্থাৎ একটা আনন্দ অনুভূতি চলে আসবে। তারপর হচ্ছে আপনার সতর্কতা বৃদ্ধি, অর্থাৎ যে মানুষ এই জিনিসটি গ্রহণ করবে তার মধ্যে একটা এক্সট্রা সতর্কতা, একটা কেয়ারফুলনেস তার মাঝে চলে আসবে, যেটা সৈনিকদের জন্য দরকার হয়। এই অনুভূতি, উচ্ছ্বাসের অনুভূতি, তীব্র শক্তি। তারপর আরেকটা আছে ক্ষুধাহ্রাস, অর্থাৎ ক্ষুধা মন্দা হবে, ক্ষুধা আপনার খুব কম পাবে। তো এগুলো যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দানে যখন সৈন্যরা কাজ করে তাদের জন্য এই জিনিসগুলো খুবই দরকার হয়। তো আমার মনে হচ্ছে এই ড্রাগটা হয়তো তাদেরকেও দেয়া হয়। আর আরেকটা ব্যাপার, এই যে বললাম ওষুধ হিসেবে ব্যবহার হয় আমেরিকাতে, কিন্তু খুবই হাই সেন্সিটিভিটি ওষুধ, এবং এটা কমার্শিয়ালি পাওয়া যায় ওখানে ড্যাসোক্সিন নামে। কিন্তু এটার কেমিক্যাল কম্পোজিশন ম্যাথামফেটামিন এবং ক্যাফিন দিয়ে তৈরি করা হয়।
আচ্ছা, এটা দীর্ঘমেয়াদী যখন এটা খায়, খেতে থাকে, তখন এটার প্রয়োজনীয়তা চাহিদাটা শরীরের মধ্যে বৃদ্ধি পায়। যেমন একটা মানুষ তো হঠাৎ করে ২টা ৫টা সিগারেট থেকে শুরু করে তারপর প্যাকেটে প্যাকেটে সিগারেট খায়। তো আমাদের শরীরে কোষের মধ্যে এক ধরনের রিসেপ্টর আছে। এই রিসেপ্টরটা যখন সিগারেটের ধোঁয়া নিকোটিন যখন খোঁজে তখন সে আবার সিগারেট খায়। ঠিক সেরকম এই ২টা ৩টা ড্রাগ নেবার পর তারা কি করে, শরীরে যখন এটা আম আরো বেশি মাত্রায় চাইতে থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী অপব্যবহারের ফলে সেটার উপর একটা নির্ভরতা চলে আসে। নির্ভরতা যখন চলে আসে তখন সে ওষুধের মাত্রা বেশি করে নিতে থাকে। এক পর্যায়ে সে এভাবে এডিক্টেড হয়ে যায়। এখন এটা যদি আপনি বন্ধ করে দেন, এখন একটা ব্যাপার আছে, যদি আপনি সেটা বন্ধ করে দেন তাহলে আপনার মাঝে যেটা সংগঠিত হবে সেটা হচ্ছে যে তীব্র একটা বিরক্তি চলে আসবে আপনার মাঝে। তারপর অনিদ্রা, ঘুম হবে না আপনার, বিষণ্ণতা চলে আসবে, মারাত্মক ক্লান্তি লাগবে। তো এই জিনিসগুলো যখন আপনি ফিল করবেন তখন স্বাভাবিকভাবে আপনার ওই ড্রাগের দিকে আপনি চলে যাবেন। তো মিয়ানমার এই ওষুধগুলোর হোস্ট এগুলা তৈরি করে তারা, এগুলো আমাদের দেশে তারা সাপ্লাই দেয়। এখন মিয়ানমারের সাথে আমাদের ল্যান্ড ইয়াস আপনার সীমান্ত আছে। তারপর যেহেতু হোস্ট কান্ট্রি ওটা, এখন কিভাবে এটা বাংলাদেশে এত, মানে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে এত নদীর স্রোতের মতো এটা চলে আসতেছে, কেন এটা কন্ট্রোল করা যাচ্ছে না। সেদিন দেখলাম একজন পুলিশ এসআই, সে সিএনজিতে করে আসতেছে, সে চেকপোস্টে তাকে চেক করে দেখা গেল যে তার ব্যাগের মধ্যে এগুলো। তারপর আরো একটা ইনসিডেন্ট শুনছিলাম আমরা, এটার সত্যতা যাচাই করার কোনো সুযোগ নাই, যে চট্টগ্রামের একজন সাবেক আওয়ামী লীগের নেতা, তার মেয়ে নাকি কক্সবাজার পড়াশোনা করত। প্রতি সপ্তাহে সে ওখানে তার মেয়েকে দেখতে যাবার নাম করে সে তার বিলাসবহুল গাড়িতে করে, যেহেতু সে নেতা, সে পদে আছে, তার গাড়ি চেক করবে না, সে গাড়িতে করে ইয়াবা নিয়ে আসতো। আচ্ছা, যা হোক, এগুলো কয়েকটি ঘটনা, কিন্তু যেটি সচরাচর কথা হচ্ছে সেটি পুরো বাংলাদেশ সয়লাব হয়ে গেছে। এবং বিশেষ করে আমি একটা এখানে আহ, একটা টেক্সট আকারে ক্যাপশন লিখছিলাম যে আমার গ্রাম মাদকের কবলে। এটা আমি এখন দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আহ, আমার স্যার আসছে, শিবেশ দত্ত আমাকে পড়াইছে। স্যার আদাব আপনাকে। ভালো আছেন আপনি? আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে দেখতেছেন। আপনি দেখবেন, পুরোটাই দেখেন। আচ্ছা, আমি স্ক্রিপ্ট নিয়ে লাইভ করি না, এরপরও স্ক্রিপ্ট আমি নিলাম। কয়েকটা ইনফরমেশন ছিল সেজন্য, যেগুলো ভুল হতে পারে সেই জন্য। এখন বলবো যে গ্রামের কথা। আমার লিভিং এরিয়া আনোয়ারা বা শিলাগড়া গ্রাম। আজকে কয়েকদিন ধরে এখানে বিভিন্ন পত্র পত্রিকায় মাদকের কবলে জীবাশী স্কুল সংলগ্ন এবং আমার গ্রাম যেটা দিঘির পাড়া, এই এই এরিয়াটা বিশেষ করে আমার বাড়ি সহ এখানে মাদকের এত বেশি ব্যবহার হচ্ছে, বিশেষ করে কিশোর থেকে শুরু করে যুবক শ্রেণী পর্যন্ত, বৃদ্ধরা পর্যন্ত, বিশেষ করে সবার মাঝে এখন এমনভাবে এটা ছড়িয়ে পড়ছে, এটা ব্যক্তিগতভাবে প্রতিরোধ করার কোনো উপায় নেই। আর সামাজিকভাবে প্রতিরোধ করবেন সেটারও কোনো আশা আমি দেখছি না, কারণ সমাজটা আমাদের ভেঙে এখানে চুরমার হয়ে গেছে। এখানে সমাজে কেউ কারো কথা শুনে এমন কোনো অবস্থা এখন নাই। কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করছি এই এই জিনিসটাকে, বিশেষ করে মাদকের এই যে খারাপ প্রভাব, কিংবা সরাসরি যা দেখতেছি যারা এই কাজগুলো করতেছে, যাদেরকে আমি আহ, অনুভব করতে পারতেছি, কেউ এসে আমাকে বলতেছে বা আমি সরাসরি আহ, এটা পার্সোনালি কখনো এটাকে প্রিভেনশন দেওয়া যাবে না, আবার সামাজিকভাবেও প্রিভেনশন দেওয়া যাচ্ছে না। আবার এও শুনছি থানাতে নাকি এটার আহ, অভিযোগ আছে, নিউজ আছে, থানার মানুষ জানে, কিন্তু থানার মানুষই নাকি তাদের কাছ থেকে মাসাহারা নিয়ে তাদেরকে আবার ছেড়ে দেয় এসে। গত কয়েকদিন ধরে কয়েকজন ছেলেপোলাকে নাকি অ্যারেস্ট করছে, শুনতে পাইছি আমি। তো যা হোক, এটি সামাজিক আন্দোলন হিসাবে নিয়ে এটা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে বলা হচ্ছে, কিন্তু আসলে সামাজিক আন্দোলনটা কোন জায়গা থেকে কিভাবে কে শুরু করবে, এটা খুবই অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে। যে মানুষগুলো
আমাদের সমাজে নেতৃত্ব দেবার চেষ্টা করছে বা সমাজে ভালো কিছু করে সুনাম কুড়াচ্ছে বা ভালো কিছুর দৃষ্টান্ত স্থাপন করতেছে, অপোজিটে তারা দেখতেছে যে তাদের সমাজটা এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, তারা সেটাও দেখতেছে। তো এখন কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কোনটা। সে এই প্রিভেনশনটা যদি দিতে না পারে, আরেকদিকে যদি শুধুমাত্র মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে যে তোমরা মসজিদে আসো, মন্দিরে আসো, তোমরা এমন করো তেমন করো, কিন্তু আরেকদিকে আরেকটা জিনিস একদম মানুষকে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাচ্ছে, ওঠার জন্য সে চুপচাপ আছে, কোনো ভূমিকা নিচ্ছে না। যেমন একজন খুব ভালো ব্যক্তি, সে একটা প্রতিষ্ঠানের সভাপতি, সমাজের ভালো একজন মানুষ, সে প্রতিষ্ঠান নিয়ে ভাবতেছে, সমাজ নিয়ে ভাবতেছে, কিন্তু পাশাপাশি সমাজটা যে এভাবে কলুষিত হয়ে যাচ্ছে, এটার জন্য কোনো ব্যবস্থা সে নিচ্ছে না। কি কারণে নিচ্ছে না এটাও আমি চিহ্নিত করেছি। হয়তো তার সামাজিকভাবে অবস্থানটা দুর্বল হয়ে যাবে, হয়তো সমাজ থেকে সে রিটার্ন কোনো কিছু আশা করে সেটা বন্ধ হয়ে যাবে, এমনও হতে পারে। আর কিছু দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে বিগত যে কথা না বললে নয়, 15-16 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা বিশেষ করে স্থানীয় সরকার পর্যায়ে যেসব নেতাগুলো নির্বাচিত করতাম আমরা তখন, যেমন চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান মেম্বার, এই জিনিসটাকে তারা এত বেশি দলীয়করণ করছে। দলীয়করণ করার কারণে মানুষগুলো খুবই করাপশনের সাথে জড়িয়ে গেছে, যার কারণে সেখানে চেয়ারম্যানের পদের মধ্যে, আপনার মেম্বারের পদের মধ্যে কিংবা উপজেলা চেয়ারম্যানের এইসব পদগুলোর মধ্যে ওখানে ড্রাগ যারা নেয়, যারা মাদকের ব্যবসা করে, তারাই ওখানে প্রবেশ করে ফেলছে, খারাপ লোকগুলো প্রবেশ করে ফেলছে। অর্থাৎ নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান মানে সমাজের মধ্যে একটাও রাখে নাই আওয়ামী লীগ সরকার, ওটারও কারণ হতে পারে। তারপর সমাজের মধ্যে বিভিন্ন অস্থিরতা আছে, বেকারত্ব আছে, আপনার পারিবারিক হতাশা আছে, তারপর এইরকম বিভিন্ন প্রবলেম থেকেও এই মাদকের প্রতি মানুষ ঝুঁকে পড়তে পারে। কিন্তু এটা সোশ্যালি আরো অনেক কিছু জানার জন্য হয়তো গবেষণার প্রয়োজন, কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সমাজের মধ্যে দিয়ে এইসব চলতে পারে না। এটা কিছু জিনিস র্যাপিড অ্যাকশনে গিয়ে সেটা শেষ করতে হবে, আর কিছু জিনিস হয়তো বিভিন্ন কৌশল অবলম্বন করে সামাজিক বিভিন্ন আন্দোলন করে হয়তো শেষ করতে হবে। কিন্তু র্যাপিড যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একদম ক্রাশ প্রোগ্রাম করে, একদম খুব ক্লিয়ার অপারেশন করে জিনিসগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, তারপর বাকিগুলো শুরু করতে হবে। আর এ বিষয় নিয়ে এটা কথা বলছি গ্রামের বিশেষ করে যেই মানুষগুলো এগুলোর সাথে জড়িত, আমরা শুনতে পাচ্ছি অনেক কিছু, যে অনেকের নামও আসতেছে আমাদের মাঝে। তো আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের সাথে কথা বলে বা আমরা যদি আহ, আমরাও যদি সেটা চিন্তা করি বা তাদেরকে সহযোগিতা করতে চাই, তবে আমাদের সবাইকে নির্ভয়ে এই কাজগুলো করতে হবে। যেমন সন্ধ্যার দিকে দেখলাম যে একই ইস্যু নিয়ে একজন একজন মানুষকে খুব সাসপেক্ট করা হচ্ছে যে এই লোকটা মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে নেতৃত্ব দিচ্ছে। তো সন্ধ্যায় দেখলাম আমার একজন আপন রিলেটিভ, সে একটা পোস্ট করছে, শেয়ার করছে, যেই পেজের মধ্যে জিনিসটা আসছে সে সেটা শেয়ার করছে, এবং খুব অ্যাগ্রেসিভলি সে নাম ধরে শেয়ার করছে, কোয়েশ্চেনের আনসারও করতেছে, কমেন্টসে যারা কোয়েশ্চেন করতেছে। আবার পরক্ষণে দেখলাম 2-4-5 মিনিটের মধ্যে সে সেটা ডিলিট করে দিছে। তো এটা তো সামাজিক দায়বদ্ধতা, তো এইভাবে শেষ করা যাবে না। আপনাকে যদি ভালো কিছু করতে চান, যদি সত্যের পথে থাকতে চান, যদি সমাজের সবার জন্য সার্বজনীন ভালো কিছু করতে চান, আপনাকে সাহসীও তো হতে হবে। সাহসের সাথে এগুলো মোকাবেলা করতে হবে, ওদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। ওরা বিভিন্ন পথ অবলম্বন করতে পারে, রাজনৈতিক শেল্টার নিতে পারে, বিভিন্ন ব্যক্তিবিশেষের শেল্টার নিতে পারে, কিন্তু অনেকের কাছে তারা তো কিছুই না। একটা বিশাল পাড়া, সেখানে 100 জন লোক আছে, ওখানে একজন কুলুষিত করে ফেলতেছে পুরো আপনাদের 100টা পরিবারকে। তো আপনারা 100 জন থেকে সেখানে কি 10 জনও ভালো লোক নাই? আপনারা সেটা ওখানে কন্ট্রোল করবেন, যার যারটা সে কন্ট্রোল করবেন। মসজিদের ইমামকে সেটা বলে দেন, সে যাতে এগুলো বিষয় নিয়ে বেশি বেশি কথা বলে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করেন। আপনি জানেন, আমি 10 জনের সাথে কথা বললাম এই একটা ইস্যু নিয়ে, যে এই লোকটাকে সবাই সাসপেক্ট করতেছে, জিনিসটা কিরকম, 10 জনে বললো যে একদম সঠিক কথা। তো একদম সঠিক কথা হলে তোমরা বসে আছো কেন? তাকে সমাজের মধ্যে তোমরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছ কেন? থানা, পুলিশ, সরকার, প্রশাসন তো আছেই, কিন্তু আপনারও তো দায়িত্ব আছে। এই উম, আমি ওই লোকটাকেও, অর্থাৎ যারা এসবের সাথে জড়িত আছে তাদেরকেও আমরা আমাদের জায়গা থেকে সতর্ক করতেছি
নতুবা কিন্তু তাদের অবস্থা পরিণতি খুব একটা ভালো হবে না। কারণ সবাইকে একযোগে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা নিই আমরা, তাহলে তারা কখনো টিকতে পারবে না। তাদের সবার সতর্ক হওয়া উচিত। আমি আশা করি আহ, তারাও হয়তো, যারা এসব কাজের সাথে জড়িত, তারাও এসব দেখবে বা শুনবে আমার কথা, যারা যদি হয়তো দেখা আর কি সুযোগ হয়, তাহলে তাদেরকে আমি স্পেসিফিক বলতেছি, একদম সতর্ক, কেয়ারফুল। একজনকেও ছাড়া হবে না এইসব ব্যাপারে। হয়তো সমাজ এখন একটু নিষ্ক্রিয় অবস্থায় আছে বিভিন্ন কারণে, কিন্তু একসময় তো সজাগ হবে। আশা করব যারা এলাকার যারা কিশোর ছেলে মেয়ে আছে, আমি নিজে অনেকবার তাদেরকে তাড়া দিছি, আহ, এবং সমাজে যারা নেতৃস্থানীয় বর্গ আছে তাদেরকে বারবার আমি জিনিসটা বলেছি। এটা দুঃখজনক, তাদের কাছ থেকে আমি তেমন কোনো কিছু দেখতে পাইনি। এটা তো একজনের পক্ষে এটা সম্ভব না, চুপ থাকলে তো হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।